হ্যালো এভরিওয়ান, রেইনবো এনিমি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমার চ্যানেলে ভিডিও দিতে একটু লেট হয়। আপনারা অনেকেই বলেন 2টা করে এপিসোড দেওয়ার জন্য, কিন্তু সত্যি কথা বলতে এটা আমার পক্ষে সম্ভবই না। যে কোনো ভিডিও দেওয়ার জন্য আমার কমপক্ষে 3 থেকে 4 দিন সময় লেগে যায়। তাই 2টা করে এপিসোড দেওয়াটা আমার জন্য স্বপ্ন ছাড়া আর কিছুই না। তবে ইনশাআল্লাহ একদিন আমার এই স্বপ্ন পূরণ হবে। সেই দিন পর্যন্ত আপনারা সবাই সাপোর্ট করে যাবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আজকে আমি ব্লিচের এপিসোড নাম্বার 44কে এক্সপ্লেন করতে চলেছি। আগের সবগুলো এপিসোড চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে চলুন অযথা সময় নষ্ট না করে ভিডিও শুরু করি। আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল, এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। ঈশিতার স্পিরিচুয়াল প্রেশার জেগে ওঠা দেখে মায়ুরি বলে, আমার জানপাক্ত দিয়ে কাটার পরও তুমি নাড়াচাড়া করছো কিভাবে? ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম। আমি জানি তুমি কিভাবে নাড়াচাড়া করতে পারছো। এইটা তো রানসো তেঙ্গি। এদিকে ঈশিতা তার হাতে কাপড় দিয়ে বাঁধছিল। মায়ুরি বলে, এই টেকনিকে অসংখ্য স্পিরিচুয়াল পার্টিকেল থ্রেড বডিতে জোড়া লাগে। এগুলোই বডিকে নাড়াচাড়া করতে সাহায্য করে, একদম পুতুলের মতো। আর তোমার সাথেও সেম জিনিসটাই হচ্ছে। বেসিক্যালি এল্ডার কুইন্সিরা হলদের সাথে ফাইট করার জন্য এই টেকনিকটাকে বানিয়েছে। যখন তাদের শরীরের রগগুলো কেটে যেত অথবা হাড্ডিগুলো ক্র্যাশ হয়ে যেত, তখন তাদের কাছে এই টেকনিকটা ছাড়া আর কোনো অপশান ছিল না। তাছাড়া এই টেকনিকটা ছিল বলেই ফাইটে অনেক বেশি মজা হতো। এটা ছিল কুইন্সিদের আলটিমেট টেকনিক। আমি তো ভেবেছিলাম এটা অনেক বছর আগেই হারিয়ে গেছে। আমি 2661টা সাবজেক্টের উপর টেস্ট করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউই এই টেকনিকটা সম্পর্কে জানতোই না। আর তুমি নিজেকে দেখো, এই অল্প বয়সে তুমি এই টেকনিকটা ইউজ করছো। তোমার মতো যারা আছে তাদেরকে কি বলা হয় তুমি কি জানো? তাদেরকে জিনিয়াস বলা হয়। ঈশিতা বলে, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমাকে মারতে যদি আমার নিজেরও মরতে হয় তাতেও আমি রাজি আছি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ঈশিতার বাবা তাকে অনেক বকা দিচ্ছিল। কারণটা ছিল ঈশিতা তার গ্র্যান্ডফাদারের কাছে যায়। এই জন্য ঈশিতার বাবা চাইতো ঈশিতা যেন লেখাপড়া করে কিভাবে বাঁচতে হয় তা শিখে। যদি ঈশিতার কোনো ট্যালেন্টও না থাকে তাতেও ওনার কোনো মাথা ব্যথা ছিল না। পরে ঈশিতা তার গ্র্যান্ডফাদারের কাছে আসে। ঈশিতা তার বাবার কথায় অনেক কষ্ট পেয়েছিল। তার গ্র্যান্ডফাদার তাকে বোঝায়। তিনি বলে, তোমার বাবা তোমার ভালোর জন্যই বলেছে। কিন্তু ঈশিতা বুঝতে চায় না। সে চাইছিল মানুষকে নিজের হাতে বাঁচাতে আর সোলডিপারদেরকে সাহায্য করতে, কারণ তার কাছে মনে হচ্ছিল সোলডিপাররা একা সবাইকে বাঁচাতে পারবে না। পরে ছোট ঈশিতা বলে, আমি আরও শক্তিশালী হতে চাই। আমি শক্তিশালী কুইন্সি হয়ে হলদের থেকে সবাইকে বাঁচাবো। আমি যদি এটা করতে পারি তাহলে হয়তো আমার বাবা আমাকে ভালোবাসবে। সিন আবার বর্তমানে আসে। ঈশিতা তার স্পিরিচুয়াল প্রেশারের ঝলক মায়ুরিকে দেখায়। মায়ুরি ইমপ্রেস হয়ে বলে, খুব ভালো। আমার মনে হচ্ছে আমি তোমার উপর ইন্টারেস্টেড হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মারবো না। আমি তোমাকে জীবন্ত নিয়ে যাব। পরে তোমাকে আমার রিসার্চের সাবজেক্ট বানাবো। এখন বলো তোমার কেমন ফিল হচ্ছে? নিশ্চয়ই তোমার অনেক ভালো ফিল হচ্ছে, তাই না? তখন ঈশিতার তার গ্র্যান্ডফাদারের বলা কথা মনে পড়ে। তিনি বলেছিল, তুমি যেমন কিছুকে রক্ষা করতে চাইছো, ঠিক তেমনই তোমার বাবাও হয়তো কোনো কিছুকে রক্ষা করতে চাইছে। সময় হলে তুমি তা জানতে পারবে। সেই পর্যন্ত তোমাকে বুঝতে হবে তুমি কি চাও। এখন তুমি এই বক্সটা তোমার কাছে রাখো। যখন তুমি জানতে পারবে তুমি কি রক্ষা করতে চাও, তখন তুমি এটা ইউজ করবে। এদিকে মায়ুরি তার কানের থেকে কিছু একটা বের করে। এই জিনিসটা আবার ওয়েপেনের মতো ছিল। এটা দিয়ে মায়ুরি ঈশিতার উপর অ্যাটাক করে। ঈশিতা সেখান থেকে সরে যায়। সে মায়ুরির উপর অ্যাটাক করতে নেয়, কিন্তু মায়ুরি ঈশিতাকে অ্যাটাক করার সুযোগ দেয় না। তখন আমরা ওই দিনের সিন দেখতে পাই, যেদিন ওরিহিমেরা ঈশিতার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। আমরা ঈশিতার কাছে একটা বক্স দেখেছিলাম। ওরা চলে যাওয়ার পর ঈশিতা সে বক্সটা খুলে বক্সটার ভিতরে আমরা ঋষি গ্লাভ দেখতে পাই। এই গ্লাভসটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। পরে ঈশিতা এটা দিয়ে ট্রেনিং করা শুরু করে। ট্রেনিং করার সময় ঈশিতার হাত থেকে রক্ত বের হচ্ছিল। গ্লাভটা এতটাই পাওয়ারফুল, এর উপর মাস্টার করাটা কোনো মুখের কথা ছিল না। ঈশিতার গ্র্যান্ডফাদার বলেছিল, যদি এটা পরার পরে তুমি বউ বানাতে পারো তাহলে সেই বউটাকে একটানা 7 দিন 7 রাত সমানভাবে মেনটেন করতে হবে। তারপর তুমি কুইন্সিদের পাওয়ারের অনেক কাছে চলে যাবে। সিন আবারও বর্তমানে আসে। মায়ুরি পাগলের মতো একের পর এক অ্যাটাক করছিল। ঈশিতা কোনো রকমে সেগুলোকে ডজ করছিল। ঈশিতার গ্র্যান্ডফাদার এটাও বলেছিল, যদি তুমি এই গ্লাভটা পরো তাহলে এটাকে আর কোনোদিন খুলবে না।
তারপরও তুমি যদি এটা করো, এটা তোমার অ্যাবিলিটি আর স্পিরিচুয়াল এনার্জিকে টানবে, সেই সাথে তোমার কুইন্সের লিমিটও সারপাস করে যাবে। এমনকি এর শক্তি তোমাকেও পুড়িয়ে ফেলতে পারে। তুমি যদি এটাকে রিমুভ করে দাও, তাহলে কিছুক্ষণের জন্য অগণিত শক্তির মালিক হয়ে যাবে। পরে এমনও হতে পারে তুমি তোমার কুইন্সের শক্তি হারিয়ে ফেলবে। ইশিদার মাথায় এসব কথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই সে মায়ুরির অ্যাটাকে আহত হয়। মায়ুরি বলে, তাহলে এখন কি আমরা ল্যাবে যেতে পারি? আমি তো তোমাকে আগেও বলেছি আমি তোমাকে মারবো না। ইশিদা নিজেকে পুরোপুরি বাঁচানোর চেষ্টা করে। তখন তার আরও মনে পড়ে তার গ্র্যান্ডফাদার বলেছিল, তুমি কি রক্ষা করতে চাও তুমি অবশ্যই তা জানতে পারবে। আর যদি তুমি কুইন্সেদের রাস্তা ফলো করতে চাও, তাহলে এই রাস্তায় তোমাকে অনেক ভয়ানক লড়াই লড়তে হবে। এমন একটা সময় চলে আসবে তখন তুমি নিজেকে ফোর্স করবে ফাইট করতে। তখন তুমি এই গ্লাভসটাকে ইউজ করবে। আমি আবারও বলতে চাই, এই গ্লাভসটা একবার পরার পর তুমি অবশ্যই এটাকে আর খুলবে না। তখন ইশিদা মাটিতে বসে পড়ে। মায়ুরি বলে, তোমাকে জীবন্ত কিভাবে লেভে নিতে হয় তার অনেক উপায় আমি জানি। আমি এটাও জানি তোমাকে যদি বেশি পেইন দেওয়া হয় তারপরও তুমি কিছু মনে করবে না। তুমি চাইলে সেই সব পদ্ধতির একটা এখন ইউজ করতে পারি। মায়ুরি আবার তার কানকে আগের মতো করে ফেলে। ইশিদা মনে মনে বলে, আমি জানি আমি রোসেন তেঙ্গাইয়ের লিমিটে চলে এসেছি। আমি এটা বেশি কোনো ইউজ করতে পারবো না। মাস্টার, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি এখনও বাবাকে বুঝতে পারিনি। আমি জানি না আমি কি রক্ষা করতে চাই। এখন আমি জানি আমাকে কি করতে হবে। আপনি আমাকে মাফ করে দিবেন। পরে ইশিদা তার হাতের গ্লাভটা খুলে ফেলে। সাথে সাথে সেখানে অনেক বেশি স্পিরিচুয়াল প্রেশার চলে আসে। এই স্পিরিচুয়াল প্রেশার ফিল করে ফাইনালি মায়ুরি নিজেও ঘাবড়ে যায়। সে বলে, এটা আবার কি? আমি এমন কিছু আগে কখনোই দেখিনি। তখনই মায়ুরি দেখে আশেপাশের বাড়িগুলোর সাবস্টেন্স ইশিদা অ্যাবজর্ব করছিল। তখন আমরা জানতে পারি সোল সোসাইটি পুরোটাই ঋষি দিয়ে তৈরি করা। মায়ুরি ইশিদাকে বলে, একজন মানুষ হিসেবে তুমি তোমার লিমিট ক্রস করে নিয়েছো। ইশিদা এসব না শুনে অ্যাটাক করতে রেডি হয়। মায়ুরি এটা দেখে দূরে চলে যায়, কিন্তু ইশিদা আর সময় ওয়েস্ট না করে অ্যাটাক করে দেয়। প্রথমবার মায়ুরি তা ডজ করে নেয়। ওয়েট, এখানেই শেষ না। ইশিদা মায়ুরিকে কোনো চান্স না দিয়ে পেছন থেকে এসে আবারও অ্যাটাক করে দেয়। এটা মায়ুরি ডজ করতে পারে না। এবারের অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। কতটা পাওয়ারফুল ছিল তা আমরা দেখে বুঝতে পারছি। ইশিদা বলে, যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আর বলো কোনোদিন তুমি আমার চোখের সামনে আসবে না, তাহলে আমি তোমাকে মারবো না। যদি তুমি এটা না করো, তাহলে পরের অ্যাটাক এর থেকে বেশি পাওয়ারফুল হবে। এটা শুনে মায়ুরি প্রচণ্ড রেগে যায়। সে বলে, তোমার মতো খুঁজছি আমার সাথে গেম খেলছো? আমি তোমাকে মজা দেখাবো, তোমাকে আমি মারবো। পরে মায়ুরি বলে বানকাই। সে তার বানকাইকে অ্যাক্টিভেট করে দেয়। সিরিয়াসলি? মায়ুরি ইশিদার মতো একজন মেয়েরই খুঁজছির উপর বানকাই ইউজ করবে? আমি এমনটা ভাবিনি। মায়ুরির কি এতটাই খারাপ দিন চলে এসেছে? এদিকে ইশিদা বুঝতে পারছিল না বানকাইটা কি। আমরা দেখি মায়ুরি জানপাক্তু ট্রান্সফর্ম হতে শুরু করেছে। এটা দেখে ইশিদা অবাক হয়ে যায়। ফাইনালি আমরা মায়ুরির বানকাই দেখতে পাই। ওর বানকাই পুরোটা একটা ক্যাকটাসের মতো, কিন্তু এটা অনেক বড় ছিল। আবার মুখ থেকে পয়জনও ছাড়তে পারে। ইশিদা এটা দেখে বলে, এটা কিভাবে হতে পারে? ওর জানপাক্তু তো অলরেডি রিলিজ হয়ে গিয়েছিল, তাহলে এটা আবার কি? এটা শুনে মায়ুরি হাসে। সে বলে, তুমি কি জানো না জানপাক্তুর দুটো রিলিজ স্টেজ থাকে। প্রথম স্টেজ হলো শিকাই, আর কনিজদিকে আসোজাজি হলো দ্বিতীয় স্টেজ। অন্য কথা এটাকে বানকাই বলা হয়। এই স্টেজের পয়জনই যথেষ্ট তোমাকে মারতে। তখন এই ক্রিয়েচারটা ইশিদার দিকে পয়জন ছাড়ে, কিন্তু ইশিদার তো কিছুই করা ছিল না। সে তার মুখ ডেকে রাখে। মায়ুরি বলে, আমার আফসোস থেকে যাবে, তোমার মতো একটা এক্সিলেন্ট সাবজেক্টের উপর আমি রিসার্চ করতে পারিনি। মায়ুরি পাগলের মতো হাসে। পরে এক সময় সে তার বানকাই ফর্মকে অ্যাটাক করতে বলে। ক্রিয়েচারটা দৌড়ে ইশিদার দিকে আসছিল। আমরা দেখি ক্রিয়েচারটা যেদিকে আসছে সেদিকে সব পয়জন ছড়িয়ে পড়ছে। এদিকে ইশিদা অ্যাটাক করতে রেডি হয়। পরে সে তার ফুল পাওয়ার দিয়ে অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। মানে ইশিদার তীর যেদিকে যাচ্ছিল সেদিকে সবকিছু ধ্বংস করে দিয়ে যাচ্ছে। এটা দেখে নিমু ভয় পেয়ে যায়। নিমু ধোয়ার মধ্যে মায়ুরিকে ঝাপসা ঝাপসা দেখতে পায়। সবকিছু শান্ত হওয়ার পর আমরা দেখি মায়ুরির এই অবস্থা হয়েছে। এখন সবার কি মনে আছে গোজু যখন তোজিকে ব্লু পার্পল হিট করেছিল, তখন তোজিরও সেম এরকম অবস্থায় হয়েছিল। মায়ুরির কি অবস্থা হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। পেটের মধ্যে বড় একটা হোল হয়ে গেছে, আবার এক হাতও কেটে গেছে। মায়ুরির তো 12-13টা যা আছে সব বেজে গেছে। পরে আমরা মায়ুরির বানকাই ফর্মকেও দেখি।
ঈশিতা তাকেও 2 ভাগ করে দিয়েছে। এর জন্য ঈশিতা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। এদিকে মায়েরি বুঝতে পারে তার সব খেল শেষ, এখন সে আর ঈশিতার সাথে পেরে উঠবে না। তাই সে তার গলায় তার জানপাক্ত ঢুকিয়ে দেয়। সাথে সাথে মায়েরি একটা লিকুইড হয়ে যায়। ঈশিতা বলে, এটা কি? তুমি কি এখান থেকে পালানোর চেষ্টা করছো? পরে ঈশিতা আবারও অ্যাটাক করতে নেয়। মায়েরি বলে, বিরক্ত করো না তো, এই ফর্মে আমাকে কেউ অ্যাটাক করতে পারবে না, আবার আমিও কাউকে অ্যাটাক করতে পারবো না। কিছুদিন আমি এমনই থাকবো, কিন্তু আমি আবারও রিকভার হয়ে ফিরে আসবো। আলভিদা কুইন্সি, তুমি আমাকে অনেক বেশি বিরক্ত করেছো। আমি যা ভেবেছিলাম তার থেকে বেশি, কিন্তু আমি বাঁচবো, তুমি মারা যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। তখন ঈশিতার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। আসলে মায়ের বানকায়ের যে পয়জন ছিল সেই পয়জনের এফেক্ট শুরু হয়ে গেছে। তখনই নিমু ঈশিতাকে ডাকে। নিমু বলে, আমার বাম হাতের কমান্ডার ব্যাচের নিচে এই পয়জনের অ্যান্টিডোট আছে। পরে ঈশিতা নিমুকে তুলে বসিয়ে দেয়, কারণ নিমু নাড়াচাড়া করতে পারছিল না। এর পেছনের কারণ তো সবাই জানেন, মায়ের জানপাক্ত দিয়ে নিমুর শরীরে কাট পড়েছে। পরে ঈশিতা অ্যান্টিডোটটা নেয়। ঈশিতা প্রথমে নিমুকে খেতে বলে। নিমু বলে, আমি ঠিক আছি, আমার বডি আর স্যার মায়ের বডি একই রকম, তাই এই পয়জন আমাকে মারবে না। আর যদি তোমার মনে কোনো সন্দেহ তৈরি হয় তাহলে আমার মুখের কাছে আনো, আমি খেয়ে দেখাচ্ছি। ঈশিতা বলে, কোনো দরকার নেই, অ্যান্টিডোটটা আমি খেয়ে নেব। নিমু ঈশিতাকে ধন্যবাদ দেয় মায়েরিকে না মারার জন্য। আসলে নিমু মায়েরির কথা চিন্তা করে, যদিও মায়েরি তার কথা ভাবে না। ঈশিতা এটা দেখে অবাক হয়। নিমু বলে, এসব কিছু বাদ দাও আর অ্যান্টিডোটটা খেয়ে এখান থেকে চলে যাও, যে কোনো সময় গার্ডরা এখানে চলে আসতে পারে। ঈশিতা অ্যান্টিডোটটা খেয়ে নিমুকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায়। তারপর সকাল হয়ে যায়। ঈশিতা তখনও হাঁটছিল। ঈশিতার অবস্থা অনেক বেশি খারাপ, ওর পুরো বডি নাড়াচাড়া করতে পারছিল না, এমনকি ওর পুরো বডি থেকে রক্ত বের হচ্ছিল। ঈশিতা মনে মনে বলে, মনে হয় আমার কুইন্সি পাওয়ারের শেষ সময় চলে এসেছে। আমি অবাক হচ্ছি ওরিহিমে এখন কেমন আছে। ঈশিতা এই অবস্থায় থাকার পরও সে ওরিহিমের কথা চিন্তা করছে। পরে ঈশিতা সেনজাইকোর সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। এই সিঁড়ি দিয়েই বাকিরা গিয়েছিল। ঈশিতাও এই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে। তার শরীর থেকে অনেক বেশি রক্ত বের হচ্ছিল। ঈশিতা মনে মনে বলে, আমি জানি না সবাই কি করছে, তবে আমাকে বিশ্বাস রাখতে হবে ওরা সবাই এখানেই আসবে। এখন আমি সবার আগে গিয়ে কুচিকিকে বাঁচিয়ে নেব। আমি জানি কুরোসাকি চায় ও নিজের হাতে রুকিয়াকে বাঁচাবে, তারপর আমি যদি এটা করতে পারি তাহলে ও হেরে যাবে। লাস্টে ঈশিতা অনেক কষ্টে উপরে চলে আসে, কিন্তু সেখানে আগে থেকেই ক্যাপ্টেন কানামে দাঁড়িয়েছিল। ক্যাপ্টেন বলে, শুধুমাত্র সোল সোসাইটির শান্তি রক্ষার জন্য আমাকে তোমায় মারতেই হবে। এটা বলে সে তার জানপাক্ত বের করে। এদিকে ঈশিতার অবস্থা অলরেডি আগে থেকেই অনেক বেশি খারাপ। এখন আবার সে আরও একজন ক্যাপ্টেনের মুখোমুখি হয়েছে। এখন ঈশিতা ওর সাথে ফাইট করবে কিভাবে? এখানেই এই এপিসোড শেষ হয়। এখন কথা হলো, এই ক্যাপ্টেন ঈশিতাকে মারবে নাকি ছেড়ে দেবে? আপনাদের সবার কি মনে আছে ইউরোচি বলেছিল ঈশিতা আর ওরিহিমের ভাগ্য ভালো, ওদেরকে তেমন বড় কোনো ফাইট করতে হয়নি। মনে হয় ইউরোচির কথাটাতেই ওদের উপর নজর লেগে গেছে। অলরেডি ঈশিতা জীবন দিয়ে মায়েরিকে হারিয়েছে, এখন আবার আরও একজন ক্যাপ্টেন। এবার মজা বুঝো কেমন লাগে। আচ্ছা, এসব বাদ দেই, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।